আসসালামু আলাইকুম। শারমিন লীনা আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। বর্তমান সভ্যতা পরিবেশকে ধ্বংস করেছে এবং সম্পদকে কুক্ষিগত করার সভ্যতা উল্লেখ করে নতুন সভ্যতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভেনশনের উদ্বোধন করতে গিয়ে তিনি এমন আহ্বান জানান। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এই কনভেনশনে দেশীয় আলোচক ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলোচকবৃন্দ অংশ নিচ্ছেন। এবারে ১৬ বছর বাংলাদেশের মানুষের ওপর জগদ্দল পাথরের মতো বসে থাকা একটি ফ্যাসিস্ট সরকারকে যে একতার মাধ্যমে উৎখাত করা হয়েছে, সেই একতার মাধ্যমেই নতুন একটি সভ্যতা গড়ে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তার সরকার মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে বলেও জানান ডক্টর ইউনূস। I'm always a compulsive optimist. I always believe in the power of idea, power of imagination. I keep on insisting, if we can imagine together, it becomes irresistible. Let us imagine together. Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. When we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. ১০০ দিন পূর্ণ করল অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয়েছে ১১টি কমিশন। নির্বাচন কমিশন গঠনে করা হয়েছে সার্চ কমিটি। আর্থিক খাতের সংস্কারেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খানিকটা বিপাকে সরকার। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব ঘুচিয়ে ঐক্য ধরে রাখা আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তী সরকারের সামনে। সরকারের ১০০ দিনের প্রাপ্তি ও আগামী প্রত্যাশা নিয়ে মুকসিবুল আহসানের রিপোর্ট, দেখুন বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫.৫ বছরের স্বৈরশাসনের অবসান হয় ৫ আগস্ট। এরপর ৩ দিন দেশে ছিল না কোনো সরকার। এমন ক্রান্তিকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে আর রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে দেশে ফিরে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। মোট ৩ ধাপে এখন পর্যন্ত শপথ নিয়েছেন ২৩ জন উপদেষ্টা। প্রাথমিকভাবে ৬টি কমিশন দায়িত্ব গ্রহণের ১ মাস পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয় ৬টি কমিশন। ৩ মাস মেয়াদে অক্টোবর থেকে কাজ শুরু করে কমিশনগুলো। অক্টোবরের শেষে আরও ৫ কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও করা হয়েছে এরই মধ্যে। প্রত্যাশা যা করেছিলাম তার অনেক কিছুই কিন্তু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। অন্তত ৬টি কমিশন কাজ শুরু করেছে, এটি কিন্তু বিশাল বিষয়। যারা আমাদের গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদের কারো কারো ব্যাপারে আইসিটি যে আমাদের যেখানে আছে সেখানে আদালতে মামলা, একটা নির্বাচনী আবহ তৈরির জন্য কিছু কাজ, এইগুলো আমাদের জন্য ইতিবাচক। জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর, সব জেলা উপজেলায় প্রশাসক নিয়োগ, সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান, পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া, পলিথিন নিষিদ্ধ সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর গণবিপ্লবীদের মামলা প্রত্যাহার, শহীদ ও আহত পরিবারদের সহায়তা এবং শহীদদের তালিকা প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, পরিকল্পনা কমিশন গঠন সহ নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ব্যাংকিং খাতের প্রতিও মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। তবে গার্মেন্টস শিল্পের শ্রমিক বিক্ষোভ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরকারকে। প্রশ্ন উঠছে, কেন চাঁদাবাজি বন্ধ আর সিন্ডিকেট ভাঙতে পারছে না সরকার? আগে জানতাম সিন্ডিকেট হলো পার্ট অফ গভর্নমেন্ট, তারাই সিন্ডিকেট, তারাই গভর্নমেন্ট। এখন তো তা নয়। তাহলে দ্রব্যমূল্য কমছে না কেন, বরং আগের চেয়েও বেশি হচ্ছে কেন? এটা আপনাদের ব্যর্থতা। এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের তথা মন্ত্রণালয়ের দায় আছে, ব্যবসায়ীদের দায় আছে, রাজনৈতিক দলের ছত্র ছায়ায়, রাজনৈতিক দলের জ্ঞাতে বা অজ্ঞাতে কিছু মাফিয়া চক্র, কিছু সন্ত্রাসী চক্র, চাঁদাবাজি চক্র এটার সঙ্গে যুক্ত থাকে। পতিত সরকারের আমলের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশে বিভিন্ন পক্ষের নানা দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে সরকারকে।
মাঝে মধ্যেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতেও। নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হবে কিনা, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিসহ নানা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব দৃশ্যমান হচ্ছে। সংস্কারের মৌলিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সমঝোতাটা কতটুকু আসবে সেইটা। আরেকটা হলো যে পতিত স্বৈরাচার সরকার, তাদের নানামুখী তৎপরতা, ষড়যন্ত্র এগুলো তো আছেই, ফলে সরকারের চ্যালেঞ্জ অনেক। ওনারা অনেক অপ্রয়োজনীয় বিতর্ক ক্রিয়েট করছেন, এটা দরকার নাই। এর মাধ্যমে কি হবে? জাতি বিভক্ত হবে। বিভক্ত জাতিকে নিয়ে অগ্রসর হওয়া যায় না, বিভক্ত জাতিকে শাসনও করা যায় না। এটা কি চ্যালেঞ্জ ওনাদের জন্য, বড় চ্যালেঞ্জ সামনে হয়ে যাবে এটা। একই সঙ্গে বিশ্লেষকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের মূল্যায়নের জন্য 100 দিন খুব বেশি সময় নয়। তবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকারের প্রতি মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। এমন প্রেক্ষিতে প্রয়োজনীয় সংস্কার, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ থাকছে সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। টেক্সটাইল খাত নিয়ে কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে সে ব্যাপারে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 3য় জাতীয় কাউন্সিলের উদ্বোধনী পর্বে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে সংগঠনের নেতা নির্বাচিত হয় সে বিষয়ে সকল কাউন্সিলরদের আহ্বান জানান। তবে সংগঠনের নেতৃত্ব নির্বাচিত করার আগে বিগত আন্দোলন সংগ্রামে প্রার্থীদের অবদান মূল্যায়ন করে সংগঠনের কাউন্সিলরদের ভোট দেওয়ার অনুরোধ জানান। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ মানুষগুলোকে সংগঠিত করতে হবে, যাতে করে ষড়যন্ত্রকারীরা আমাদের এই শিল্পকে ধ্বংস করে দিতে চায়, এই শিল্পকে অন্য দেশে স্থানান্তর করতে চায়। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রুখে দেওয়ার জন্য আপনারাই হচ্ছেন সেই মানুষগুলো যারা মিল, ফ্যাক্টরিতে এবং তাদের আমাদের যে শ্রমিক শ্রেণী তাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিকদেরকে গাইড করার লোক হচ্ছেন আপনারা। কাজেই তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে দেশপ্রেমী উদ্বুদ্ধ করা। মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর মৃত্যু থামানো যাচ্ছে না। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের নানা উদ্যোগ কেন সফল হচ্ছে না সে ব্যাপারে গবেষণালব্ধ সুনির্দিষ্ট কিছু কারণসহ সুপারিশ দিয়েছেন মশা নিয়ে গবেষণায় আছেন এমন একজন বাংলাদেশি শিক্ষক। মশার লালা প্রোটিন কিভাবে রক্ত খাওয়ার আচরণ ও রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ করে এমন বিষয়ের উপর জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি থেকে PhD অর্জনকারী শিক্ষকের সাথে কথা বলেছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। শহরের বিভিন্ন এলাকায় মশা মারতে ধোঁয়ায় আচ্ছন্ন করে ফেলছেন সিটি কর্পোরেশন নিয়োজিত কর্মীরা। পাশাপাশি নালা নর্দমা কিংবা জলাবদ্ধ স্থানে ছিটান তরল ঔষধ। এসবের পরও পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। এই অবস্থার একাধিক কারণ আছে বলে জানান মশা নিয়ে গবেষণাকারী এই বিশেষজ্ঞ। ফগার মেশিন দিয়ে মশা কন্ট্রোল করা যাবে এটা আসলে আমার তেমন বেশি এই জায়গাতে আমার আস্থা নাই। এখন আমরা যে আসলে ক্লোরোপাইরিপস অথবা টেলপস যেটা ইউজ করতেছি না কেন, ওইটা কি আসলে আমাদেরকে খুব ভালো কোয়ালিটির ইউজ করতেছি? এই জায়গাতে আমার একটা কনসার্ন আছে। এটা কি এক্সপায়ার্ড? আমরা যখন বাইরে থেকে অনেকগুলো জিনিস নিয়ে আসি, এগুলো ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের জিনিসগুলো বিভিন্নভাবে নিয়ে আসে। নিয়ে আসার পরে এগুলো কি হয়, কোয়ালিটি আদৌ মেনটেন করে কিনা আমার এই জায়গায় যথেষ্ট সন্দেহ আছে। মশা মারার চেষ্টার চাইতে মশার লার্ভা নির্মূলে বেশি নজর দিতে হবে। এ কাজে স্থানীয় সরকারের পাশাপাশি নগরবাসীকে সম্পৃক্ত করলে ভালো ফল পাওয়া যাবে বলে মত এই গবেষকের। আমরা যদি এই ক্লোরোপাইরিপস বলি, যেটা লার্ভিসাইড বলি, এগুলো এত দাম না, এগুলো সস্তা। এবং সরকার অথবা প্রশাসন যারা যেভাবে কাজ করতেছে, এরা যদি এই জিনিসগুলা মানুষের বাসা বাড়িতে নিজেরাই প্রোভাইড করতো এবং ওদেরকে যদি এনকারেজ করতো যে আমাদের লোকবল সংকট আছে, আপনারা বাসার আশেপাশে যে ড্রেন আছে এই ড্রেনের আশেপাশে প্রতিদিন সকাল বিকাল একটু একটু আপনারা লার্ভিসাইডটা দিবেন। সরকার এবং আমরা সিটি ডিউএলআর যারা আছে এরা যদি আমরা কম্বাইনলি একসাথে কাজ করি, এটা আমাদের জন্য আরও সহজ হবে। বর্তমানে মশা তাড়াতে বাসা বাড়িতে কয়েল সহ নানা উপাদান ব্যবহার করা হয়।
এসব ব্যবস্থা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই অবস্থায় মশার কামড় থেকে বাঁচতে ঘরে তৈরি সহজ একটা রেসিপিও দিলেন ডক্টর আশিকুল। লবঙ্গ ইউজ করি, তারপর মৌরি ইউজ করি, তারপর আমরা সিনামন স্টিক্স ইউজ করি, যেগুলোকে আমরা দারুচিনি বলে থাকি। এগুলো সব কিছু গ্রাইন্ডিং করে এটা জাস্ট আমরা টি স্টেনার দিয়ে আমরা ওইটা নিয়ে নিব। ওইটা নিয়ে যে ঠিক সেম আমরা করোনার সময় যেভাবে 20 টাকা 30 টাকা দামের বিভিন্ন স্যানিটাইজার স্প্রে ইউজ করেছিলাম, স্প্রের মধ্যে এগুলো আমরা ভরার পরে আমরা যখন কোনো জায়গায় যাব কিছুক্ষণ পরে ঘন্টা আধা ঘন্টা পরে এটা আমরা এখানে স্প্রে করব। এটা কোনো ধরনের টক্সিসিটি গো করে না, কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন করে না। মশা নিয়ে গবেষণার জন্য উন্নত ল্যাব সৃষ্টি করতে হবে। সেখানে বিশেষজ্ঞদের কাজে লাগাতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তের শুরু। হেমন্ত এলে বাঙালির ঘরে ঘরে শুরু হয় খুশির আমেজ। সকালের হিমশীতল বাতাস জানিয়ে দেয় শীতের আগমনী বার্তা। আর এই ঋতুকে ঘিরে উদযাপিত হয় গ্রাম বাংলার নবান্ন উৎসব, যার সঙ্গে মিশে আছে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নবান্ন উৎসবের আয়োজন করে জাতীয় নবান্ন উৎসব পর্ষদ। আরাফাত ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। এসো মিলি সবে নবান্নের উৎসবে, এই স্লোগানে বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর একে একে দেশে বরেণ্য শিল্পীরা একক ও দলীয়ভাবে সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন, যার মধ্যে ফুটে ওঠে আবহমান গ্রাম বাংলার পুরনো দিনের রূপ বৈচিত্র্য। কংক্রিটের এই নগরীতে যান্ত্রিক জীবনে নবান্নের শুভক্ষণের শুভছায়া ছড়িয়ে দিতে অগ্রহায়ণের প্রথম দিনে প্রতি বছর আয়োজন করা হয় নবান্ন উৎসব। 25 বছর পূর্তিতে এবারের 26তম উৎসবে সেই বার্তায় দিলেন আয়োজক কর্তৃপক্ষ। এই অনুষ্ঠানগুলোকে নিয়ে আমাদেরকে মিলন মেলা তৈরি হয়, সবাই কিন্তু নবান্নকে ঘিরে এসছে। এই নিয়ে আমরা চাই যে মর্মমূলে সবার কাছে বাঙালির নবান্নের বার্তা পৌঁছে যাক প্রতিটি বাঙালির ঘরে ঘরে। নবান্ন বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ও মাটির সঙ্গে চিরবন্ধনযুক্ত, কিন্তু শিল্পায়ন ও নগরায়নের কষাঘাতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার আনন্দময় সরল জীবন। নবান্ন বাঙালির ঐতিহ্যবাহী উৎসব ও মাটির সঙ্গে চির বন্ধনযুক্ত, কিন্তু শিল্পায়ন ও নগরায়নের কষাঘাতে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার আনন্দময় সরল জীবন। তাই আগত দর্শকদের মাঝেও ছিল এই ঐতিহ্যকে ধরে রাখার দৃঢ় প্রত্যয়। নবান্ন উৎসব তো বাঙালির প্রাণের উৎসব। আসলে এই উৎসব মানে হচ্ছে কৃষকের হাসি, পাকা ধানের গন্ধ, পিঠার গন্ধ। নবান্ন উৎসবটা আসলে আমাদেরই একটি নিজেদের ঐতিহ্য, লোক উৎসব। তো এই রকম একটা আয়োজনে আমরা ধীতি নর্তনালয়ে অংশগ্রহণ করে খুবই আনন্দিত সবাই। আগে যেমন গ্রাম বাংলায় এই বিশেষ করে নবান্ন উৎসব এবং শীতকালে পিঠা উৎসব আরো অনেক ধরনের উৎসব হতো, মেলা বা অনেক ধরনের, আস্তে আস্তে এগুলো হারিয়ে যাচ্ছে। উৎসবে আগত ক্ষুদে শিল্পী ও শিশুরাও মেতেছিল আনন্দে, আর কণ্ঠে ছিল নিজের সংস্কৃতিকে লালন করার দীপ্ত স্লোগান। নবান্ন উৎসব হচ্ছে বাংলার সংস্কৃতির একটি বিশেষ ঐতিহ্য, আর আমাদের সংস্কৃতি ধরে রাখা হচ্ছে এতে, এবং আমরা সবাই এইটা নিয়ে শিখতে পারছি যে নবান্ন উৎসবে আসলে কি হয়। আমরা এখান থেকে শিখতে পারছি যে সবাই একত্রে থাকলে সবসময় সবকিছু ভালো হয়, যে সবাই আনন্দ করে গান গাচ্ছে, নাচছে, আর দর্শকেরা দেখছে, আনন্দ করছে, এটাও একটা অন্য ধরনের আনন্দ। নবান্ন মানেই আমন ধানের নতুন চালের পিঠা, তাই উৎসবকে প্রাণবন্ত করতে ছিল বাহারি ধরনের পিঠাপুলির সমাহার। ধর্মবর্ণ নির্বিশেষে সকলে মিলে বাঙালির ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশ এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নবান্ন উৎসব শস্যভিত্তিক একটি লোক উৎসব। কৃষিভিত্তিক সভ্যতায় প্রধানত শস্য সংগ্রহকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। নবান্ন উৎসব পালন করা হয় মূলত হেমন্তে আমন ধান কাটার পর অগ্রহায়ণ কিংবা পৌষ মাসে। পিঠা পুলি তৈরি সহ গৃহস্থরা এ সময় মেতে ওঠেন নানা আয়োজনে।
মানিকগঞ্জ ও নেত্রকোনা প্রতিনিধিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এমনই এক উৎসব নবান্ন, পালিত হয় হেমন্তকালে। নবান্নকে কেন্দ্র করে গ্রাম বাংলায় থাকে আয়োজন। নতুন ধানের চাল দিয়ে তৈরি করা নানা ধরনের পিঠা, পায়েস, ক্ষীর সহ হরেক রকম সুস্বাদু খাবার। মেয়ে জামাই সহ আত্মীয়দের নিমন্ত্রণ করে নতুন চালের পিঠা ও পায়েসের আয়োজন করা হয় গ্রাম বাংলায়। ছোটবেলায় দেখতাম কামলা পুরুষ নইয়া অনেক নিয়ারা নইয়া ধান কাটতো, পাট কাটতো, তারপরে বাড়িতে আনতো ধান, কাইটা কুইটা আনার পরে বোতল নেওয়া শেষ, তারপরে দাওয়াত করতো মানুষ। ঠিকানা খাওয়াইছি নইয়াতে, মেয়ের জামাই টামাই মেয়েতে দিচ্ছে, রুটি পিঠা বানাইছি, সুতি পিঠা বানাইছি। কিন্তু এখন আর সেই আমেজ নেই। দিন যতই যাচ্ছে ঐতিহ্য ধরে রাখা দুঃসাধ্য হয়ে পড়েছে। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে নবান্নের আমেজ। আগে কিন্তু নবান্নোৎসব যেভাবে জাঁকজমকভাবে পালিত হতো সেটাতে একেবারে হারাতে যাচ্ছে, এবং সেই সাথে একবার নতুন প্রজন্মের কাছে হয়তো বা নবান্ন উৎসবটা কী সেটাও কিন্তু অনেকে জানে না, কিন্তু সেটা বোঝে না। তো আমি মনে করি সেটাকে আবার প্রতিপালিত করা, সেটাকে আবার গুরুত্ব দিয়ে সেই উৎসবকে আরও বেশি উৎসবমুখর করা। আগে কৃষকরা নেচে গিয়ে ধান কাটতো, একটা হই হুল্লা হতো, এবং বাড়ির উঠানে দেখলাম মা বোনেরা সেই গোবর দিয়ে ল্যাপ দিয়ে উঠানটা পরিষ্কার করে সেখানে ধান মারের একটা ব্যবস্থা ছিল। এখন এইগুলি আর নেই। ধান কাটার মৌসুম থাকলেও পিঠা উৎসবে চলে পোলাও, মাংস আর সেমাই। গরুর পরিবর্তে ট্রাক্টর, কৃষকের পরিবর্তে ধান কাটার অটো মেশিন। সেই সাথে ধান মাড়াইয়েও সনাতন পদ্ধতি আর নেই। ফলে অল্প সময়ের মধ্যেই কৃষকেরা ঘরে ধান তুলছে। আগের মতো নেই নবান্নের সেই আমেজ। আমন আবাদ হইতো, ওই সময় আমরা খেয়ার বাড়িতে শুকিয়ে পাড়ার সব মানুষ নিয়ে নিয়ারা দিয়ে, মানে বেগার স্মৃতি পিঠে আর হলো দেশাল কুরকে দিয়ে বেগার দিয়ে আমরা হক বাইতে একজনে পাড়া দিতাম। গরু আওয়াজ ধান, আমন ধানগুলো মলছি যে ওটার ওটা মজা ছিল, এখন ওই মজাটা কিন্তু নাই। না আগের মতন পিঠা মিঠা কেটের জুটে কেটের জুটে না, যে কামাইতে পারে হে খাইতে পারে। নবান্ন পালনে নেই কোনো প্রচলিত রীতিনীতি। পরবর্তী বছরে সুফসল লাভের আশায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য এ উৎসব পালিত হয় বলে মনে করেন অনেকে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। তার মৃত্যুকে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আগামীকাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচার কাজ বন্ধ থাকবে। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে। বিচারপতি ফজলুল করিম 1943 সালে 30 সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। 1958 সালে পটিয়ার কাজিম আলী হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং 1960 সালে চট্টগ্রাম কলেজ থেকে বিএ পাশ করেন। 1962 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি নেওয়ার পর 1969 লন্ডনের লিংকনস ইন থেকে বারেট ল হন। 1970 সালে হাইকোর্টে এবং 1979 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 1992 সালে 1 নভেম্বর তিনি হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। 2 বছর পর স্থায়ী হন তিনি। 2001 সালের 15 মে তিনি আপিল বিভাগে যোগ দেন। 2010 সালের 8 ফেব্রুয়ারি বাংলাদেশের 18তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং 2010 সালের 29 সেপ্টেম্বর 67 বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন। ঢাকার মধ্যে দখল হওয়া মাঠগুলো দ্রুতই পুনরুদ্ধার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী মাঠগুলোকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মানিক মিয়া এভিনিউতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্রীড়া ক্ষেত্রে সম্পৃক্ত করা গুরুত্ব তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়া পাঠ্য বইতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি। বিভিন্ন স্টেডিয়ামে নাম বদলে স্থানীয় শহীদদের নামে নামকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। স্টেডিয়াম নির্মাণে গুরুত্ব না দিয়ে বিভিন্ন জায়গায় উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরামর্শ ক্রীড়া উপদেষ্টার।
ফ্যাসিবাদকে রুখে দিবে সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই, তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।